আজ প্র্যাকটিস সেট 2 নম্বর যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের পার্ট 4, এটা হচ্ছে শেষ অংশ। প্রশ্নটা একটু পড়ি। কোনো একটি নির্দিষ্ট বৃত্তের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি একটু ছবিটা আঁকি। আচ্ছা, বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট বৃত্ত, মনে করো এই এই এখান থেকে এইটুকু, এই বৃত্তচাপ হচ্ছে 10 সেমি। এটি বৃত্তের কেন্দ্রে কথার কথা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রশ্ন করেছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, তার মানে এখান থেকে এটা 10 হলে আরো এতটা, তো এইটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এখান থেকে এই বৃত্তচাপটা। তো এখানে প্রশ্নটা খুব সাধারণ প্রশ্ন। যেহেতু 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা হিসাব মতো দেয়াটা ঠিক হয়নি, তাও দিয়েছে যখন এক লাইনেই অ্যান্সার হয়ে যায়, কিন্তু আবার 3 নম্বরের প্রশ্ন এগুলো, তাই আমি একটু নয় লিখেই বলি যে আমরা জানি এস সমান আর থিটা, যেখানে এস হচ্ছে বৃত্তচাপ, আর বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা এটা হচ্ছে ওই দুটো বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ আর দুটো ব্যাসার্ধ দ্বারা গঠিত যে কোণ, এই কোণটা আমাদের রেডিয়ান এককে রয়েছে। তো আমরা এইখানে এসের জায়গায় 10 সেমি, যেহেতু এখানে ব্যাসার্ধ জানি না, আমি ব্যাসার্ধ আর একক ধরে নিয়েছি, বা সেন্টিমিটার, আর সেন্টিমিটার এটা মনে করো ধরে নিয়েছি, তাহলে আর এইটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। 30 ডিগ্রি কোণটাকে আমরা রেডিয়ান এককে নিয়ে গেলে 30 ডিগ্রি সমান π/6, তাহলে এখানে লিখবো π/6। তাহলে এইখান থেকে আমার আর সমান 6 দিয়ে 10-এর সঙ্গে গুণ হবে 60, নিচে পাই, তার মানে 60, পাই মানে হচ্ছে 22-এর 7, তার মানে 60 গুণ 7-এর 22, এত সেমি, এটা 22। তো এইখানে একটু কাটাকাটি করে নিই 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 210/11 সেমি, বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেছে। এখন প্রশ্ন করেছে যে যখন এস সমান 20 তখন থিটা সমান কত হবে। তাহলে আমি যদি এটাকে 1 নম্বর দিয়ে দাগ দিয়ে রাখি, তাহলে 1 নম্বরে এস সমান 20, আর সমান 210/11 সেমি, এটাও সেমি বসিয়ে, তাহলে কি হবে 20 সমান 210/11 ইন্টু থিটা, তাহলে এইখান থেকে থিটা সমান বেরোবে 20 গুণ 11 নিচে 210, তার মানে হবে, আমি কাটাকাটি করছি, 10 দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 21, তাহলে 22-এর 21 রেডিয়ান। আমরা যদি এটাকে এটা 22/21 রেডিয়ান, এটাকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে যেতে চাই, তাহলে কত হবে,
দরকার নেই, আমি এটা এরকম করে লিখছি 22/21 মানে হচ্ছে 22/7 × 3, তাহলে এটা হবে π/3 রেডিয়ান, তার মানে 60 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন, sin 4θ প্লাস sin স্কোয়ার θ সমান যদি 1 হয়, তো আমরা এখানে কি লিখতে পারি, sin 4θ সমান 1 মাইনাস sin স্কোয়ার θ। আমরা জানি 1 মাইনাস sin স্কোয়ার θ সমান cos স্কোয়ার θ। তাহলে এইটুকু আমার কাজে লাগাতে হবে, এখানে এটা সমান 1 প্রমাণ করতে হবে। আমি বাম পক্ষ ধরে শুরু করছি, tan 4θ মাইনাস tan স্কোয়ার θ। যেহেতু আমার sin 4 এর মান জানা আছে, তাহলে আমরা এটাকে ভেঙে নেব, cos 4θ মাইনাস sin স্কোয়ার θ ডিভাইডেড বাই cos স্কোয়ার θ। এখান থেকে লসাগু cos 4θ, তাহলে এখানে হবে sin 4θ মাইনাস এটা হবে sin স্কোয়ার θ ইন্টু cos স্কোয়ার θ। এরপর আমি উপরে থেকে sin 4θ মানে আমি এখানে লিখতে পারি cos স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ ইন্টু cos স্কোয়ার θ। নিচে cos 4θ, উপর থেকে আমার cos স্কোয়ার θ কমন যাবে, 1 মাইনাস sin স্কোয়ার θ, আর নিচে cos 4θ। এবার উপরে cos স্কোয়ার θ ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার sin স্কোয়ার θ মানে এটাও cos স্কোয়ার θ, নিচে cos 4θ। আমার এই উপর নিচ কাটাকাটি করে উত্তর হবে 1। এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এইবার একটি মান নির্ণয়ের অঙ্ক রয়েছে, আমি এটা করব না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এই মানগুলো sin 30 মানে হাফ, sin 45 মানে 1/√2, এইভাবে মানগুলো সব বসিয়ে দিয়ে করবে। এবার হাইট আর ডিস্টেন্সের যে অঙ্ক রয়েছে, দুটো স্তম্ভের দূরত্ব 150 মিটার। আমি একটু ছবি আঁকি, আচ্ছা আর একটু পড়ে নিই। একটির উচ্চতা অন্যটির 3 গুণ, তার মানে একটা যতটা হবে আর একটা তার 3 ভাগের 1 ভাগ হবে, তাহলে এরকম। এবং দুজনের মধ্যে দূরত্ব কত বলেছে, 150 মিটার। আমি মনে করছি এবি একটা স্তম্ভ, সিডি একটা স্তম্ভ। আচ্ছা, বলছে স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে এই জায়গা, আমি মনে করছি এই বিন্দুটার নাম হচ্ছে ই, ছোট্ট করে লিখলাম ই, বেশ, থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক, তার মানে এইটা আর এটা পরস্পর পূরক, মানে এই কোণটা আর এই কোণটা যোগফল 90 ডিগ্রি। তো ছোট স্তম্ভটির উচ্চতা জানতে চেয়েছে, তাহলে আমি মনে করছি ছোট স্তম্ভের উচ্চতা h মিটার আর বড় স্তম্ভের উচ্চতা হচ্ছে 3h মিটার। তাহলে লিখি, মনে করি ছোট স্তম্ভের এর নাম কি, সিডি, উচ্চতা সমান h মিটার, বড় স্তম্ভের নাম কি, এবি, উচ্চতা 3h মিটার। আচ্ছা, এসি সমান 150 মিটার, এসি এর মধ্যবিন্দু ই, তাহলে আমরা বলতে পারি যে এই সমান ইসি সমান 150/2 সমান 75 মিটার। আচ্ছা, কোণ এ ই বি প্লাস কোণ, আচ্ছা আমি এটা প্লাস না করে আমি মনে করছি এটা সমান আলফা ধরি, তার মানে এই কোণটা আলফা ধরা হয়েছে, অতএব কোণ সিইডি এটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ ওরা বলে দিয়েছে এই কোণ দুটো যোগফল 90 ডিগ্রি, পরস্পর পূরক মানে তাই। এখন
তাহলে লিখি, ছবিটা উপরে চলে যাচ্ছে তো লিখতে অসুবিধা হবে। এখন সমকোণী ত্রিভুজ এ বি ই থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বি ই থেকে পাই কি পাবো, এটা হচ্ছে এবি, এবির নিচে এই, এটা সমান হচ্ছে আমার ট্যান আলফা, এবি এই সমান ট্যান আলফা। এবি মানে হচ্ছে আমার 3H, এই মানে 75, ট্যান আলফা। তাহলে এইখান থেকে, আচ্ছা এটা থাক, আমি আরেকটা থেকে কি পাই একটু দেখে নিই, তারপর আমরা ব্যবহার করবো। আমি মনে করো এখানে 1 নম্বর নাম দিয়ে রাখছি, পরে যদি প্রয়োজন হয় চেঞ্জ করব। এইবার এটা হচ্ছে সিইডি বা সিডিই ত্রিভুজ থেকে পাই। আবার সমকোণী ত্রিভুজ সিডিই থেকে কি পাবো, সিডি নিচে সিই, এটা সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা এইখানে সিডি মানে হচ্ছে এইচ, এটা মানে 75, আর এটা মানে কট আলফা বা এইচ ডিভাইড বাই 75, এটাকে 1/tan আলফা লিখলাম, কারণ 1 নম্বরে আমার ট্যান আলফার মান জানা আছে, ওইটা এখানে বসাবো। তাহলে ট্যান আলফা জায়গায় কি বসাবো, 3H/75। তাহলে এইখানে লিখবো সমান 1/3H/75, তার মানে দাঁড়াবে 75-এর নিচে 3H, তার মানে দাঁড়াবে 3H² সমান 75 ইন্টু 75, তার মানে H² সমান 75 গুণ 75 নিচে 3 কাটা যাবে, 3 25 75, তাহলে দাঁড়াবে H² সমান, খেয়াল করো 75কে ভাঙলে 3 গুণ 25 গুণ 25 এটা, তাহলে অতএব H সমান 25√3। তাহলে আমাদের বের করতে বলেছিল না ছোট স্তম্ভটির উচ্চতা, তাহলে 25√3 মিটার। যদি মনে করো √3 এর মান বসাবে 1.732 মিটার, এটা গুণ করে যা হবে তাই। পরবর্তী কোশ্চেন, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে, আমি ছবিটা একটু আঁকি, আমি মনে করছি মোহিত এই জায়গাটা দাঁড়িয়ে আছে এ বিন্দুতে, এ প্রথমে উত্তর দিকে কত ডিগ্রি কোণে উন্নতি কোণে দেখছে, 30 ডিগ্রি কোণে। আমি একটুখানি ছবিটা আঁকছি, মনে করছি প্রথমে বি বিন্দুতে পাখিটিকে দেখেছে মোহিত, তারপর 2 মিনিট পর একই সরলরেখা বরাবর পাখিটা উঠছে ও দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেয়েছে। আমি মনে করছি সি বিন্দুতে 2 মিনিট পর দেখা গেছে। তাহলে পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার, তার মানে এইখান থেকে হাইট, এইটা হচ্ছে 50√3 মিটার, তাহলে পাখিটির গতিবেগ বের করতে বলা হয়েছে। তো আমি একটুখানি লিখবো, আচ্ছা তার আগে ছবিটা কমপ্লিট করে নি, সরি, আচ্ছা আমি হাতে আঁকছি, একটু এদিক ওদিক হলেও হতে পারে। হ্যাঁ, তাহলে এখানে লিখবো, মনে করি মোহিত এ বিন্দুতে দাঁড়িয়ে পাখিটিকে প্রথমে বি বিন্দুতে ও পরে সি বিন্দুতে দেখে, হলো।
তাহলে লিখব যে বি বিন্দু থেকে ভূমির উপর বিএম লম্ব। আমি অনেকগুলো লম্ব টেনেছি, একটা বি থেকে, আরেকটা এখানে একসঙ্গে লিখলে ভালো হতো। সি বিন্দু থেকে ভূমির উপর সিএন লম্ব, আর লিখব যে আচ্ছা আর দরকার নেই। এবার লিখব যে এখন এই কোণটা 30 ডিগ্রি বলে দিয়েছে আর এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে লিখব কোণ এম এ বি 30 ডিগ্রি এবং কোণ এন এ সি 60 ডিগ্রি। তাহলে পাখিটি 2 মিনিটে যাচ্ছে বিসি, তাহলে বিসি সমান এম এন আর পিএম সমান সিএন, এটা সমান 50√3 মিটার। তাহলে একটু লিখি, আমার তাহলে দরকার কি এম এ আর এন দুটো বের করলেই বিসি পেয়ে যাব। তাহলে লিখি এখানে, বরং আরেকটু লিখে রাখি, সমান এম এ প্লাস এ এন। তাহলে লিখি সমকোণী ত্রিভুজ এ বি এম থেকে কি পাবো, বি এম নিচে এ এম, এটা সমান tan 30 ডিগ্রি, বিএম 50√3, এমটা আমি জানি না, এটা মানে এটা। তাহলে এইখান থেকে আমরা এ এম সমান √3 দিয়ে গুণ করলে একটা 3 বেরোবে, তাহলে 50 আর 3 গুণ করলে হবে 150 মিটার। তাহলে সরি, এটা এম। আচ্ছা, তাহলে এখান থেকে এটা পেলাম 150। এবার এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজটার নাম কি এ এম সি, তাহলে আবার সমকোণী ত্রিভুজ এ এন সি থেকে কি পাবো, আমি একটু দেখে নিই ছবিটা, এনসি ডিভাইড বাই এন, এনসি ডিভাইড বাই এন, এটা সমান tan 60 ডিগ্রি। তো এনসি মানে হচ্ছে আমার 50√3, এ এন 60 ডিগ্রি মানে √3, তাহলে এ এন √3 সমান, কোণাকুণি গুণ করে নিয়েছি, তাহলে এর সঙ্গে √3 থাকবে, তাহলে এ এন সমান এই √3 দিয়ে ভাগ হবে, তাহলে 50√3 ডিভাইড বাই √3, তার মানে 50 মিটার। তাহলে আমার এই দূরত্বটা কত, বিসি সমান এই দুটোর যোগফল 150 আর 50, তাহলে দুটো যোগ হবে, লিখবো অতএব বিসি সমান 150 প্লাস 50 সমান 200 মিটার। তাহলে লিখবো অতএব পাখিটি 2 মিনিটে, এখানে কোশ্চেনটা কত ছিল, 2 মিনিটে বোধ হয়, 2 মিনিট পর দেখেছে, 2 মিনিটে পাখিটি যায় 200 মিটার। আমাকে বের করতে কি বলেছে, যে কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ বের করতে বলেছে। তাহলে লিখবো পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। তো 200 মিটার, তাহলে পাখিটি 1 মিনিটে যায় 200/2, তার মানে 100 মিটার, আর 60 মিনিটে যায়, তাহলে 60 মিনিটে কি হবে, 60 দিয়ে এর সাথে গুণ হবে, তাহলে 6000 মিটার, তার মানে হচ্ছে 6 কিলোমিটার। তাহলে লিখবো অতএব পাখিটির গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা। হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, সমকোণী চৌপলের মাত্রাগুলোর অনুপাত বলে দিয়েছে। আচ্ছা একটু দেখে নিই, হ্যাঁ এটা করেছিলাম। আচ্ছা
তাহলে এখানে বলেছে সমকোণী চৌবলের মাত্রাগুলোর অনুপাত বলে দেওয়া আছে। আচ্ছা, সমকোণী চৌবল তোমরা প্রত্যেকে দেখেছো, সে একটা ইট হতে পারে বা একটি রুমের মধ্যে থাকলেও হতে পারে। মাত্রাগুলো মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত বলে দেওয়া আছে। তাহলে আমি এখানে ধরে নিই যে মনে করি সমকোণী চৌবলটির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 5x, এখানে যেহেতু বর্গ সেমি আছে তাহলে এটা সেমি, প্রস্থ 3x সেমি আর উচ্চতা ধরে নিচ্ছি 2x সেমি। এবার বলেছি সমগ্র তলের ক্ষেত্রফল। সমকোণী চৌবলের 6টা তল, 6টা তলের মধ্যে তুমি খেয়াল করো মেঝে আর ছাদের ক্ষেত্রফল যা, মেঝের ক্ষেত্রফল তাই। ঠিক একইভাবে ডান দিকের দেয়াল আর বাম দিকের দেয়ালের দুটোর ক্ষেত্রফল সেম হবে। তো এইভাবে আমাদের সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সেটা আমাদের বলে দিয়েছে যে 558 বর্গ সেমি। তাহলে এখানে লিখি যে চৌবলটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ 3x প্লাস 5x, উচ্চতা 2x প্লাস 3x গুণ 2x। আচ্ছা, ক্ষেত্রফল যেহেতু তাহলে এটা কি হবে বর্গ সেমি। তাহলে এইখানে হবে 2 15x স্কোয়ার 10x স্কোয়ার 6x স্কোয়ার বর্গ সেমি। তাহলে 15 10 25 আর 6 31, 31 গুণ 2 বর্গ সেমি, তার মানে 62x স্কোয়ার বর্গ সেমি। তাহলে এখানে লিখবো শর্তানুসারে ওরা বলেছে এই 62x স্কোয়ার সমান 558, তাহলে এটা সমান হচ্ছে 558। এইখান থেকে x স্কোয়ার সমান 558 বাই 62 কাটাকাটি করো, 31, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4, 2 সাথে 14, 2 9 18। এবার 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে x সমান হচ্ছে 3। আমরা প্লাস ভ্যালু নেবো, মাইনাস ভ্যালু নেব না, কারণ এগুলো প্রত্যেকটা দৈর্ঘ্য সঙ্গে জড়িত। তাহলে লিখবো অতএব চৌবলটির দৈর্ঘ্য হচ্ছে 5 গুণ 3, তাহলে 15 সেমি। প্রস্থ কত 3 গুণ 3 সমান 9 সেমি। আর উচ্চতা হচ্ছে 2 গুণ 3, তাহলে 6 সেমি। তাহলে আয়তন বের করতে বলেছে। চৌবলটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 15 গুণ 9 গুণ 6 ঘন সেমি। এবার গুণটা নিজেরা করে নেবে, আমি আর করলাম না। এখানে রয়েছে 9 সেমি অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ গোলাকার পাত্রে, আমি যদি ছবিটা আঁকি, একটা অর্ধ গোলাকার বাটি ধরো, এই বাটিটার অন্তর ব্যাসার্ধ হচ্ছে 9 সেমি। তার মানে এই ভিতরে এই ব্যাসার্ধ হচ্ছে 9 সেমি। আমার বাটিটা পুরু হতে পারে, সেগুলো আমার কোনো ব্যাপার না। তো এই বাটিতে জল ভর্তি রয়েছে, তাহলে আমি বাটিতে কতটা জল আছে জানতে গেলে তার আয়তন দরকার। তাহলে এখানে একটু লিখে নিই যে অর্ধ গোলাকার পাত্রটির অন্তর ব্যাসার্ধ আর সমান 9 সেমি। অতএব অর্ধগোলাকার পাত্রটির আয়তন সমান, যেহেতু অর্ধগোলাকৃতি তাহলে 2/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে 2/3 আমি পাই রেখে দিচ্ছি,
শুধু এখানে 9³ ঘন সেমি। এই পর্যন্ত থাক, পরে দেখছি কি করা যায়। এবার বলেছি এই জল 3 সেন্টিমিটার ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো চোঙ। তাহলে এখানে চোঙের আয়তন বের করতে হবে। চোঙাকৃতি বোতল, তাহলে লিখবো চোঙাকৃতি বোতলের ব্যাসার্ধ। আমার যেহেতু এখানে স্মল আর ধরা আছে, ওটা লিখবো না, আমি মনে করছি ক্যাপিটাল আর। এটা সমান 3/2 সেমি। আর দৈর্ঘ্য উচ্চতা দেয়া রয়েছে 4 সেমি। তাহলে এখানে চোঙাকৃতি বোতলের উচ্চতা h সমান 4 সেমি। তাহলে লিখবো অতএব চোঙাকৃতি বোতলের আয়তন, আয়তন পাই r স্কয়ার h ঘন সেমি। তো এইখানে একটু ভেঙে লিখি, তাহলে এটা হবে 9/4 × 4 ঘন সেমি, কাটাকাটি চলে যাবে, তাহলে 9 পাই ঘন সেমি। তাহলে এখানে আমার বোতল সংখ্যা বের করতে বলেছে, তাহলে লিখবো অতএব বোতল সংখ্যা। বোতল সংখ্যা হচ্ছে আগের আয়তনকে এটা দিয়ে ভাগ হবে, মানে 9 পাই দিয়ে ভাগ করব। আগের আয়তনটা কত ছিল? 2/3 পাই × 9³ 2/3 পাই × 9³ খেয়াল করো উপর নিচে পাই পাই কেটে যাবে এবং একটা 9 আর একটা 9 কেটে যাবে, এখানে 9 স্কোয়ার থাকবে, তাহলে 2/3 × 9 স্কোয়ার, তার মানে 2/3 × 81, কাটাকাটি যাবে, 3 × 7 = 81, তাহলে 54 খানা বোতল এরকম ভরা যাবে। পরবর্তী কোশ্চেন, এখানে দুটো করতে হয়, আমি সবগুলো প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার। এই অঙ্কগুলো খুব সোজা, একটু প্র্যাকটিস করলেই পারা যায়। তো একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কু কেমন দেখতে হয় আগে দেখিয়ে দিই। শঙ্কু, তার উচ্চতা বলতে এইটা এইটা এটা হচ্ছে 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দেয়া আছে। আচ্ছা, তাহলে সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট চোঙ, এই চোঙটার উচ্চতা 15 সেমি বলা আছে। এই চোঙটির এই ভূমির ব্যাস বের করতে বলেছে। তো আমি তাহলে লিখি, আচ্ছা প্রথমে লিখি শঙ্কুটির উচ্চতা বড় হাতের h সমান 20 সেমি, তির্যক উচ্চতা l ছোট হাতের l দিলাম 25 সেমি। অতএব ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, যেহেতু আমাদের আরেকটা আছে সেখানে স্মল আর লিখবো, তো ক্যাপিটাল আর সমান √r অফ h স্কোয়ার মাইনাস, সরি ভুল লিখলাম, l স্কোয়ার মাইনাস h স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 625 মাইনাস 400 এর √r, তার মানে 225 এর √r, তার মানে হচ্ছে 15 সেমি। তাহলে পেয়ে গেলাম। তাহলে এবার আমার শঙ্কুর আয়তন বের করা হয়ে যাবে। অতএব শঙ্কুটির আয়তন, আয়তন 1/3 পাই r স্কোয়ার h মানে হচ্ছে আমার এখানে 20, তাহলে ইন্টু 20। আচ্ছা, এত ঘন সেমি। তো এইখানে যেহেতু এই চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন সমান, আমার চোঙের ভূমির ব্যাস বের করতে বলেছে, তাহলে এবার লিখি
চোঙটির ভূমির ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, ছোট হাতের আর সেমি, এবং উচ্চতা ছোট হাতের এইচ সমান, এখানে চোঙের উচ্চতা কত আছে 15 সেমি, তাহলে উচ্চতা হচ্ছে 15 সেমি। অতএব বা শর্তানুসারে অতএব চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ মানে 15 এত ঘন সেমি। এবার লিখব শর্তানুসারে, খেয়াল করো দুটো আয়তন সমান, তাহলে পাই আর স্কয়ার ইন্টু 15 সমান 1/3 পাই, এটা 15 স্কয়ার ইন্টু 20। খেয়াল করো এখান থেকে আর স্কয়ার সমান উপরে থাকবে 1/3 পাই 15 গুণ 15 ইন্টু 20, আর নিচে চলে আসবে এই বাম দিক থেকে পাই ইন্টু 15। তাহলে এই পাই 15 এগুলো কেটে যাবে, আর এই 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, তাহলে 5 × 20 হবে 100, তাহলে আর সমান বেরোবে 10। যেহেতু আমার পজিটিভ মান নিতে হবে, ব্যাসার্ধ তো আর নেগেটিভ হবে না, তাহলে আর এর মান 10। তাহলে আমাদের চোঙের ব্যাস হচ্ছে, অতএব চোঙটির ব্যাস সমান 10 গুণ 2, তাহলে 20 সেমি। এইবার আমাদের লাস্ট যে পার্ট রয়েছে রাশিবিজ্ঞান থেকে, দুটো প্রশ্ন করতে হয়। এই অঙ্কগুলো খুবই সোজা, তাই আমি একটু বলবো। এইগুলো দেখো, শ্রেণীসীমা দেওয়া রয়েছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। তাহলে আমি এখানে একটা টেবিল তৈরি করব। টেবিলে লিখবো একদিকে এটা হচ্ছে শ্রেণী, বাম দিকে থাকবে শ্রেণীসীমা। এইখানে শ্রেণী মধ্যমান বলে একটা কলাম তৈরি করব, শ্রেণী মধ্যমান। আচ্ছা, এই শ্রেণী মধ্যমানটা আমরা xi দিয়ে প্রকাশ করি, আর এইখানে লিখব পরিসংখ্যা, সেটা fi দিয়ে প্রকাশ করব, আর জাস্ট xi fi বের করব। তো এইখানে তাহলে শ্রেণী রয়েছে কত, 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, আর 80 থেকে 100। শ্রেণী মধ্যমান কত হবে, এগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, 0 আর 20 যোগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে হবে 10, এটা হবে 30, 60, 40, 100, 2 দিয়ে ভাগ করলে 50, এটা হবে 70, এটা হবে 90। পরিসংখ্যা বলে দেওয়া আছে, এটা 7, এটা 11, এটা k, এটা 9, এটা 13। এইবার আমার এখানে দরকার সামেশন fi, তার মানে এই কটা ঘরের যোগফল। তাহলে 11 আর 7 যোগ করলে 18, 18 আর 9 27, 27 আর 13 এটা হবে 40 প্লাস k। আচ্ছা, এবার এখানে xi fi মানে এইটা আর এটা গুণ, 7 10 70, 3 11 33, 50 ইন্টু k, 7 9 63 মানে 630, আর 9 13 এটা হবে 1040, না সরি 9 13 117। তাহলে এটা, তাহলে এই ঘরটায় দাঁড়াবে সামেশন xi fi। তাহলে সবকটা যোগ করতে হবে, এই দুটো যোগ করলে হবে কত 400, 400 আর এইটা যোগ করলে 1030, 1030 আর 1100 মানে 2100, 2200 প্লাস 50 k এর সঙ্গে থাকবে। তো আমাদের ওরা বলে দিয়েছে, দেখো যৌগিক গড় 54 হলে k এর মান কত। তাহলে এখন লিখবো অতএব বা শর্তানুসারে, আমি একবারেই লিখছি, আমার যৌগিক গড় মানে হচ্ছে সামেশন xi fi ডিভাইডেড বাই সামেশন fi, এটা সমান ওরা বলে দিয়েছে 54। আমি এই জায়গাটা বসাবো 2200 প্লাস 50 k,
আর নিচে বসাবো 40 প্লাস কে, এটা সমান হচ্ছে 54। এই সমীকরণটি সমাধান করলে তোমার কে এর মান চলে আসবে। কোনাকুনি গুণ করবো, তাহলে এটা হবে, আমি এইটা আগে গুণ করে লিখছি, 54 ইন্টু 40 মানে 0, 4 4 16, 6 হাতে 1, 4 5 20, 1 21 প্লাস 54 কে, আর এদিকে থাকবে 2200 প্লাস 50 কে, তার মানে হবে 54 কে মাইনাস 50 কে, এটা সমান 2200 মাইনাস 2160, তার মানে হবে এটা 4 কে আর এটা হবে 40। তাহলে কে এর মান কত? 40/4 সমান 10 বেরিয়ে গেল। এর পরবর্তী কোশ্চেন মধ্যমা বের করতে বলা হয়েছে। তো আমার এখানে একটা জিনিস খেয়াল করো, 1 থেকে 5, 6 থেকে 10, তার মানে এটি শ্রেণী অন্তর্ভুক্তিকরণে রয়েছে, ক্লাস 9-এ ছিল। এটাকে আগে শ্রেণী বহির্ভুক্তিকরণে মানে শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি একটু খাটনি বাড়বে তোমার। তাহলে একটা হচ্ছে শ্রেণীর জন্য, একটা শ্রেণী সীমানা লিখবো, আর এইটা লিখবো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা আমাদের লাগবে। আর এটা হচ্ছে শ্রেণী সীমানা, আর এটা হচ্ছে শ্রেণী। তো এই শ্রেণীতে রয়েছে 1 থেকে 5, শ্রেণী সীমানা করলে কি হবে 0.5, 5.5, 0.5 এটা বেড়ে যাবে, এটা কমে যাবে। এটা আছে কত 6 থেকে 10, তার মানে এটা হবে 5.5, এটা হবে 10.5। তারপর এটা রয়েছে 11 থেকে 15, তাহলে 10.5, 15.5। 16 থেকে 20, 15.5, 20.5। তারপর রয়েছে 21 থেকে 25, তো এটা হবে 20.5 থেকে 25.5। আচ্ছা, আমার এখানে আরেকটা ঘর করলে ভালো হতো, সেটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যা যেটা আমরা এফআই লিখি, সেটা কত আছে 2, 3, 6, 7, 5। এটা হচ্ছে 26 থেকে 30, এটা কত হবে 25.5 থেকে 30.5। তারপর একটা রয়েছে, আচ্ছা এর পরিসংখ্যা হচ্ছে 4, এটা কত আছে 31 থেকে 35, এটা হবে 30.5 থেকে 35.5, এর পরিসংখ্যা আছে 3। এইভাবে একটা টেবিল তোমরা আগে তৈরি করে নেবে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কি হবে আমার, এটা হবে 2, এটা হবে এই 2 আর এই 3 যোগ করে 5, 5 আর 6 যোগ করে, এখানে লিখি 2 প্লাস 3, এটা হবে 5 প্লাস 6, এটা হবে 11 প্লাস 7, এটা হবে 18 প্লাস 5, এটা হবে 23 প্লাস 4, এটা হবে 27 প্লাস 3। খেয়াল করে এইটাই হচ্ছে আমার এন। এইবার আমার মধ্যমা বের করার যে সূত্র রয়েছে, সেই সূত্রে শুধু আমরা বসিয়ে দেবো যে মধ্যমা, আচ্ছা মধ্যমা শ্রেণী আগে বের করবো, সেটা পরে। মধ্যমা শ্রেণীটা আগে বলে নি। দেখো এখানে এন রয়েছে, তাহলে n/2 মানে কত 15। তো 15তম পদ কোথায় আছে, 11-র পরে 15 থেকে সব এই শ্রেণী, তার মানে আমার হচ্ছে মধ্যমা শ্রেণী এটা। মধ্যমা শ্রেণী হচ্ছে 15.5 থেকে 20.5। তাহলে মধ্যমার সূত্রটা কি, মধ্যমার সূত্রটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। তো এখানে লিখে দিতে হবে এলটা কি, এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর মানে এইটা নিম্ন শ্রেণী সীমানা, n/2 এই যে 15, CF মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী, তার ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 11।
CF হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তার মানে হচ্ছে CF, ওইটা লিখে নেবো, লিখবো এটা সমান 11, এটা সমান 15.5, এগুলো বলে তারপর লিখবো। আচ্ছা, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এখানে মধ্যমা শ্রেণী বলেছি এটা, তার পরিসংখ্যা হচ্ছে 7, সেটা লিখবো, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা বলে লিখবো। আর এইচ সমান হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য, এইটা থেকে এটা বিয়োগ করলে যা হবে, এখানে বোধহয় বিয়োগ করলে 5 হবে। তো এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ নিজেরা করতে পারবে। আচ্ছা, আমি একটুখানি তাও বলছি, এটা 15, এটা কত বললাম 11, এটা হচ্ছে 7, এটা 5। তো এইখানে 15.5 প্লাস বিয়োগ করলে 4 গুণ 5 নিচে 7, তার মানে 15.5 প্লাস 20 নিচে 7। তাহলে 20কে 7 দিয়ে ভাগ করতে হবে, এটা 3 দশমিক স্থান পর্যন্ত ভাগ করে নেব। 7 দিয়ে 14, দশমিক দিয়ে 0, 7 8 56। আমাদের ছাত্রছাত্রীরা এই জায়গায় একটু ভুল করে, ওই জন্য আমি এটা বলছি। 7 5 35, ওরা আসন্ন মানটা বের করে না। 7 7 49, এই 3 ঘর অবধি নেবো। তাহলে এটা কি করব, 15.5 প্লাস 2.857, এখানে লিখবো প্রায়। তো এইখানে 15.5 প্লাস, এখানে আমার রাউন্ড অফ করতে হবে 8 6, এখানে লিখবো প্রায়। এখানে প্রায় না লিখে এখানে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত প্রায় লিখলেও হবে, অসুবিধা নেই। এইবার আমাদের এই দুটো যোগ করলেই হয়ে গেল মধ্যমা। আমি যোগটা করলাম না। এরপরে রয়েছে সংখ্যাগুরুমান। সংখ্যাগুরুমান মানে হচ্ছে যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি। তাহলে এখানে সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণীকে, সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী, সেটা কোনটা, 12 থেকে 16, তার পরিসংখ্যা সব থেকে বেশি। তাহলে এইবার সংখ্যাগুরুমান বের করার যে সূত্র রয়েছে, সংখ্যাগুরুমান বের করার কি সূত্র রয়েছে, সংখ্যাগুরুমান বের করার সূত্র হচ্ছে যে f1 মাইনাস f0 নিচে 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। এখানে পাশে লিখতে হবে f0টা কি, f1টা কি, f2টা কি, আর hটা কি। f1 হচ্ছে সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী পরিসংখ্যা, মানে 18। তাহলে এখানে লিখবো সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা সমান 18। f0 সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা, লিখবো 10। এটা হচ্ছে তার পরের শ্রেণীর পরিসংখ্যা, এটা 14। h হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য এখানে 16 বিয়োগ 12 মানে 4। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য লিখবো, তারপর লিখবো সমান 4। এইবারে এই মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমার যেটুকু সরলীকরণ করব, যদি দশমিকে আসে তাহলে পরে আমাদের আসন্ন মানে নিতে হবে। আজ এই পর্যন্ত।